বক্তব্য নিয়ে আসছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি অনুষদের সম্মানিত প্রভাষক আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন ভাই জনাব মোহাম্মদ জাহিদ হোসেন সাগর ভাই। সম্মানিত ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রেনেসা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, বিশেষ অতিথি, প্রিয় অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ছোট ভাই বোনেরা, সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ জাহিদ হোসেন, প্রভাষক, ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বক্তব্য শুরু করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার কয়েকটি লাইন দিয়ে। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এত দিন পর জাগিয়া উঠিল প্রাণ। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমারও ঠিক একই অনুভূতি হচ্ছে। দীর্ঘদিন পর নিজের গ্রামের মানুষজন গ্রামের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে ফিরে এসে আমিও যেন সেই ঠিক আমার প্রাণও যেন ঠিক নতুনভাবে জেগে উঠেছে। আজ যখন তোমাদের এই উজ্জ্বল মুখগুলো দেখছি, তখন সত্যি বলতে আমার মনে পড়ছে আমার ছোটবেলার কথাগুলো। তোমরা আমাকে আজ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দেখছো, কিন্তু আমার জন্ম কোনো ঢাকা শহরের বড় শহরে নয়, কিংবা কোনো অভিজাত পরিবেশও নয়। আমার জন্ম এই ফরহাদনগর ইউনিয়নের একটা ছোট্ট গ্রাম থেকে, সেই পূর্ব সুলতানপুর গ্রাম। আমি মরহুম আলহাজ গোলাম হোসেনের জ্যেষ্ঠ সন্তান। বাবার জ্যেষ্ঠ সন্তান হিসেবেই আমাকে নিয়ে বাবার সবসময় একটা স্বপ্ন ছিল। উনি সবসময় একটা কথা বলতেন যে তুমি কোথায় জন্ম নিয়েছ সেটা বড় কথা নয়, বরং তুমি তোমার পরিশ্রমের মাধ্যমে কোথায় গিয়ে পৌঁছাবা ওটাই হচ্ছে তোমার আসল পরিচয়। বাবার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং নিজের চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমি সম্প্রতি যোগদান করি। আমি যখন শিক্ষকতা পেশায় যোগদান করি তখন মনে হয়েছে আমি একজন বাবার বহু বছরের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরেছি। ঠিক তেমনি এখানে যারা ছোটরা আছো, তোমাদেরও একটা স্বপ্ন আছে, তোমাদের আব্বা আম্মারও তোমাদেরকে নিয়ে একটা স্বপ্ন আছে, এবং সন্তান হিসেবে তোমাদের উচিত সেই স্বপ্নের পেছনে নিরলস পরিশ্রম করে যাওয়া, চেষ্টা করে যাওয়া। স্বপ্ন শুধু দেখলে হবে না, বরং এর জন্য কাজ করে যেতে হবে। ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং প্রখ্যাত বিজ্ঞানী, তোমরা অনেকে চেনো, এপিজে আব্দুল কালাম, তিনি স্বপ্নের একটা সঠিক সংজ্ঞা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ড্রিম ইজ নট দ্য থিং ইউ সি ইন দ্য স্লিপ, বাট ইট ইজ দ্য থিং দ্যাট ডাজ নট লেট ইউ স্লিপ। অর্থাৎ স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হচ্ছে সেটা যেটা পূরণের আশা তোমাকে ঘুমোতে দেয় না। আজ আমি বিশ্বাস করি তোমাদের এখানে উপস্থিত আছে ভবিষ্যতের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক কিংবা বাংলাদেশের একজন রাষ্ট্রনায়ক। মনে রাখবে, ফেনীর এই পরিবেশে জন্ম নিয়েছিল ভাষা শহীদ আব্দুল সালাম, যার কচি বুকের রক্ত আমাদের বাংলা ভাষা এনে দিয়েছে। ফেনীর এই কোন একটা ছোট গ্রামে জন্ম নিয়েছিল জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার কিংবা সেলিম আল দিনের মতো কবি ও সাহিত্যিক। ফেনীর এরকম এক মাটিতে জন্ম নিয়েছিল বিশিষ্ট বুদ্ধিজীবী সেলিনা পারভীন, কিংবা ফেনীর এই প্রাকৃতিক পরিবেশে জন্ম নিয়েছিল
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এত বিখ্যাত মানুষজন যেহেতু ফেনীর এই প্রাকৃতিক পরিবেশে এই আলো বাতাস কিংবা এই আবহাওয়া জন্ম নিতে পেরেছে, আর তোমরাও যেহেতু এই প্রাকৃতিক পরিবেশে বড় হচ্ছ, সুতরাং তোমরাও ওই সামর্থ্য ও যোগ্যতা রাখো তাদের মতো বিখ্যাত ব্যক্তি হওয়ার। শুধুমাত্র প্রয়োজন তোমাদের কিছু নিরলস পরিশ্রমের। একটা ছোট গল্প আমি শেয়ার করতে চাই। আমি যখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে ছিলাম, একদিন ক্লাসের শুরুতে আমি স্টুডেন্টদেরকে একটা ছোট্ট কাগজ দিই, দিয়ে বলি তোমরা তোমাদের স্বপ্নটা এই কাগজে লিখো। যাই হোক, দেখলাম কিছু স্টুডেন্ট লিখেছে ওরা একজন ভালো বিজ্ঞানী হতে চায়, কেউ লিখেছে যে ওরা আমেরিকায় পিএইচডি করতে চায়, আবার অনেকে লিখেছে যে কোটিপতি হতে চায়। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো তাদের বেশিরভাগ স্টুডেন্ট যে ইচ্ছাটা লিখেছে সেটা হচ্ছে তাদের বেশিরভাগই ফিরে যেতে চায় এই শৈশবে বা এই স্কুল জীবনে। প্রায় অর্ধেকের বেশি স্টুডেন্ট তারা দাবি করেছে বা তারা লিখেছে যে তারা তোমাদের মতো এই শৈশবেই তারা হচ্ছে ফিরে যেতে চায়। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এত ইচ্ছা থাকতে তোমরা কেন আবার শৈশবে ফিরে যেতে চাও? তখন তারা বলল, স্যার, যদি একবার আমি শৈশবে ফিরে যেতে পারতাম তাহলে আমি হয়তো জীবনটাকে আরো নতুন করে গুছিয়ে নিতে পারতাম, হয়তো এমন কিছু ভুল করেছিলাম যেগুলো পুনরায় আমি আর করতাম না। সুতরাং তোমরা সবাই ভেবে দেখো, তোমরা আজ এমন একটা পজিশনে এখানে আছো, এমন একটা স্থানে আছো যে পজিশনটা গেইন করার জন্য অনেক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা আজকে তোমাদের এই পজিশনে আসতে চাচ্ছে। যাই হোক, আমি আমার বক্তব্য শেষ করব দুটি পরামর্শ দিয়ে, যেটা আমাকে আজকে এই পজিশনে আসতে সাহায্য করেছিল এবং যেটা আমি আমার গুরুজনদের থেকে কিংবা আমার শিক্ষকদের থেকে পেয়েছি। আমার শিক্ষকরা সবসময় বলতেন, ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। একটা ভালো সার্টিফিকেট তোমাকে কেবল একটা ভালো চাকরি এনে দিতে পারবে, কিন্তু বিশ্বাস করো তুমি যদি একদম ভালো মানুষ যদি হয়ে উঠতে পারো তাহলে তুমি মানুষের জায়গায় স্থান করে নিবে। আমার বাবা সর্বদা একটা কথা বলতেন যে ভালো ছাত্র হওয়া বড় কথা নয়, ভালো মানুষ হয়ে ওঠা জীবনের সবচেয়ে চরম সাফল্য। আমার দ্বিতীয় উপদেশটি যেটি থাকবে, যেটি আমাকে আজকের এই পজিশনে আসতে সহায়তা করেছে, সেটি হচ্ছে তোমরা তোমাদের পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে নিজেদের নিয়োজিত রাখবা। আমাদের এই স্কুলের জীবনটা বা আমাদের এই ছাত্র জীবনটা শুধুমাত্র বই পড়াশোনা বা পরীক্ষা এগুলো নয়, বরং এর বাইরেও আমাদের কিছু কাজ থাকে। আমরা কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি। একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা যদি রেনেসা পরিষদের এই 5টি লক্ষ্য দেখো তাহলে দেখতে পাবা 5টি লক্ষ্যর মাত্র একটা লক্ষ্য তোমরা শুধু বই পড়ে অর্জন করতে পারবা, সেটা হচ্ছে শিক্ষা। কিন্তু রেনেসা পরিষদের আরো 4টি লক্ষ্য আছে: বন্ধুত্ব, মানবিকতা, সমাজ কল্যাণ এবং স্বেচ্ছাসেবা। এগুলো কিন্তু বই পড়ে বাকি 4টা তুমি অর্জন করতে পারবা না। এই বাকি 4টা অর্জন করার জন্য তোমাকে বিভিন্ন ভলান্টিয়ারিং কাজে যোগদান করতে হবে, তোমাকে ডিবেট শিখতে হবে, তোমাকে তোমার কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, কিংবা তোমাকে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান, খেলাধুলা এগুলোতে নিয়োজিত থাকতে হবে। যাই হোক, আমি শেষমেশ একটা অঙ্গীকার রেখে শেষ করছি। তোমাদের এই চলার পথে যে কোনো প্রয়োজনে সবসময় আমার সাহায্য তোমরা পাবা। তোমাদের জন্য সবসময় আমার অফিসের দরজা সবসময় তোমাদের জন্য খোলা থাকবে। এবং আমি রেনেসা পরিষদকে আহ্বান জানাতে চাই, ওনারা যেন আমাদের এই প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা যারা আছে তাদেরকে নিয়ে যেন একবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা ঘুরে আসে। এখন কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন? মনে রাখবা, পৃথিবীর অন্য ইউনিভার্সিটিগুলা কোনো না কোনো একটা দেশের অন্তর্ভুক্ত, যেমন হার্ভার্ড, ক্যামব্রিজ কিংবা এমআইটি, যাই হোক। কিন্তু পৃথিবীতে একমাত্র একটা বিশ্ববিদ্যালয় আছে যেটা একটা দেশেরই জন্ম দিয়েছে। তোমরা কি বলতে পারবা সেই বিশ্ববিদ্যালয়ের নামটা কি? একটা দেশের জন্ম দিয়েছে একটা বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমরা অলরেডি বাংলাদেশের ইতিহাস নিয়ে জানো, 52 ভাষা আন্দোলন,
54 যুক্তফ্রন্ট নির্বাচন, 62 গণশিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, 89 এরশাদ পতন, কিংবা সর্বশেষ 2 বছর আগে যে জুলাইয়ের বিদ্রোহ, সবসময় এই বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দই নেতৃত্ব দিয়ে গিয়েছে। যাই হোক, আমি সবার সর্বাঙ্গীন উন্নতি কামনা করে এখানেই আজকের মতো শেষ করছি। যারা পুরস্কার পাবে তাদের অভিনন্দন জানাচ্ছি, আর যারা বৃত্তি পাওনি বা পুরস্কার পাবে না তাদেরও আমি অভিনন্দন জানাচ্ছি। তোমরা অন্তত একটা শিক্ষা গ্রহণ করেছো যে বৃত্তি না পাওয়ার কারণসমূহ বা ওই শিক্ষাটা তোমরা গ্রহণ করেছো। তোমরা নিশ্চয়ই টমাস আলভা এডিসনের নাম শুনছো। সে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিল, কিন্তু তোমরা কি জানো সে হাজার হাজার বার চেষ্টা করার পর তারপর বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে সক্ষম হয়। এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি তো হাজার বার ব্যর্থ হয়ে তারপর এই বাল্ব আবিষ্কার করেছেন, এত বড় সাফল্য, তখন তিনি বললেন আমি আসলে হাজার বার ব্যর্থ হই নাই, আমি আসলে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার বা বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার না হওয়ার হাজারটা কারণ আবিষ্কার করেছি। সুতরাং তোমাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সৎ ও যোগ্য ব্যক্তি হিসাবে গড়ে ওঠো এবং আমাদের দেশকে নেতৃত্ব দাও। আসসালামু আলাইকুম সবাইকে।